আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ, স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামাতের আমির শফিকুর রহমানের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে হট্টগোল, হাতাহাতি। ভোট দখলের টেস্ট ম্যাচ, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনে হুমকি দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে জবানবন্দিতে ডাক্তার রাজিবুল ইসলাম। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচন, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, অতীত ভুলে কুরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে দুই দেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়া উচিত। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা নিয়ে ইসহাক দারের দাবির সাথে একমত নয় ঢাকা। দুই দেশের মধ্যে এদিন একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকও সই হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্কের অচলাবস্থার বরফ গলানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। এ সময় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে দুই পক্ষ। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুত দুই দেশের মধ্যে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। The company which will be following up with this route will inshallah soon be finalized within 2 months' time, and we'll be inshallah looking forward in connecting Bangladesh and Pakistan. সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইসহাক দার। ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের বৈঠক। এরপর সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলুপ্তকরণ চুক্তি সই করে দুই দেশ। এছাড়া বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মদল গঠন, বাসস পাকিস্তান প্রেস কর্পোরেশন সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা স্মারক সই করা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, 1974 সালে প্রথমবার তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং 2002 সালে দ্বিতীয়বার সে সময়ের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ঢাকায় এসে 71-এর অমীমাংসিত বিষয়ে সমাধান করেছেন। 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, whatever Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad sallallahu alaihi wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. এদিকে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 71-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট করেছে ঢাকা। আনরিজলভড ইস্যুতে দুই দেশের একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত, তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছে যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইজ করেছে, একদিনের মধ্যে ভিসা দিচ্ছে, ভিসা অন অ্যারাইভেলও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। প্রায় 13 বছর পর 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের মন্ত্রীরা। তাদের এই সফরের মাধ্যমে দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি, যুব শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উপর আলোচনা করেন তারা। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন উপপ্রধানমন্ত্রী ইসাক দার। ডক্টর ইউনূসের দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ক্ষমতায়নের ভূমিকার প্রশংসা করেন তিনি। ১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা প্রথম পাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসাক দার প্রধান উপদেষ্টাকে জানান, বাংলাদেশের সাথে নৌ ও আকাশপথে সংযোগ বাড়াতে কাজ চালাচ্ছে তার দেশ। আশা করেন অক্টোবরের মধ্যেই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা আর্ট অফ ট্রাম্প বই পাক উপপ্রধানমন্ত্রীকে উপহার দেন ডক্টর ইউনূস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পাক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। এর আগে জামাতে ইসলামীর আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসাক দার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ প্রায় ১৩ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোনো পাক প্রতিনিধি দলের সাক্ষাৎ। তাই শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হলেও এর গুরুত্ব ছিল অনেকটাই বেশি। পূর্ব নির্ধারিত সময়ের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন পাক উপপ্রধানমন্ত্রী ইসাক দারের নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রায় ১ ঘণ্টা বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা, সেগুলি হয়েছে। জানান ইসাক দার খালেদা জিয়া বৈঠকে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসাক দার। পরে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কি কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার ২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই ঘটনার দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দেয় কমিশনে। এ হামলার ঘটনাকে ভোট কেন্দ্র দখলে বিএনপির টেস্ট ম্যাচ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মনির হোসেন তপুর রিপোর্ট। হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো প্রস্তাবিত সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার পক্ষে বিপক্ষে আবেদনের শুনানি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের শুনানি চলাকালে মারধর করা হয় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে। তিনি পুরো বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন গঠনের দাবি জানিয়েছিলেন। এই আবেদনের বিপক্ষে বিএনপি নেত্রী রুমিন ফারহানা দ্বিতীয় দফায় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে হট্টগোল বাধে।
এই ঘটনার সুষ্ঠু বিচারে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতার করে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার দাবি জানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আবার ১/১১ মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। আত্মপক্ষ সমর্থন করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানান, প্রথমে তাকেই ধাক্কা দেওয়া হয়, তাতে করে তার লোকজন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। হট্টগোলের পর পুনরায় অন্যান্য আসনে শুনানি অনুষ্ঠিত হয়। 4 দিনের শুনানির প্রথম দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার 18টি আসনের শুনানিতে 429টি আপত্তি জানানো হয়। একই সাথে পুনর্নির্ধারিত আসনের পক্ষে পরামর্শ দেওয়া হয় 382টি। প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার বন্যে উপজেলা এবং থানা ইউনিটকে যতদূর সম্ভব আমরা অখণ্ড রাখার চেষ্টা করেছি। এই ঘটনার প্রতিবাদে এনসিপি জানায়, মঞ্চস্থ নির্বাচন চায় না বাংলাদেশ। দলমত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কমিশনকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনে সংশ্লিষ্ট চিকিৎসককে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেয়া জবানবন্দিতে ডাক্তার রাজিবুল ইসলাম জানান, এনএসআই, ডিজিএফআই, জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ও সাচিপের রংপুর মেডিকেল কলেজের সভাপতি তাকে এই হুমকি দেন। এ নিয়ে 7 দিনে আলোচিত এই মামলায় সাক্ষ্য দিলেন মোট 20 জন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6 দিনে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 16 জন সাক্ষী। রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার সাক্ষ্য দেন আরও 4 জন। তাদেরই একজন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি জানান, হুমকির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য হন তিনি। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। এদিকে 2013 সালে মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে গুমের পর হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে জেল কাস্টডিতে পাঠানো। একই আদালত প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগ সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। এছাড়া শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার থাকা 4 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচনে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করতে গিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। রিজভী বলেন, সংবিধান সংশোধন আইন প্রণয়নের এখতিয়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সংসদের।
আশঙ্কা প্রকাশ করে বলেন, ছোট ইস্যুতে গণ অভ্যুত্থানের শক্তি বিরোধে জড়ালে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে। রিজভী আরও বলেন, প্রশাসনে এখনো পতিত স্বৈরাচারের সহযোগীরা বসে থাকায় নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদে যে সুপারিশ আসবে, সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি আমারটাই তাল গাছটাই আমার, এই নিয়েই যদি চিৎকার করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। যারা স্বাধীনতার চেতনা ধারণ করে না, তাদের নির্বাচনের সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করেছে। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনের এক সপ্তাহ আগে সব ধরনের পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্রদের প্যানেল প্রতিরোধ পর্ষদ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ২৬ আগস্টের আগে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বিভিন্ন সভা ও কুশল বিনিময়ের ফাঁকেই চলছে প্রচার প্রচারণা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, এস.এম. ফরহাদ সহ অন্যান্য প্রার্থীরা। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন তারা। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। যারা শিক্ষকরা আছে, হল প্রভোস্টরা, কিছু কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। তো এই ধরনের কাজ যারা করছেন, আমরা অনুরোধ করবো, আপনার শিক্ষক হিসেবে আপনার আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ছাত্র। আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন বামপন্থী ছাত্রদের প্যানেলের প্রার্থীরা। ছাত্রলীগের সুবিধাভোগী ও বিভিন্ন সময়ে অরাজকতায় জড়িতদের প্রার্থিতা বাতিলের দাবি জানান তারা। ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নভাবে ছাত্র দলের প্যানেলকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি, সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে, বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল, শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। আমরা আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচিত এই ছাত্র সংসদের ভোট গ্রহণ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে আজও চলেছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 15 আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 28 আগস্ট। 33 বছর পর 11 সেপ্টেম্বর জাকসুর 25টি পদে ও 21টি আবাসিক হলে 15টি করে পদে নির্বাচন হবে। এরই মধ্যে 273টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। দুপুরে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন জানান, সব প্রস্তুতি শেষ, শিগগিরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণ বিধি। দ্রুতই পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে বলেও আশা করেন তিনি। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। প্রথম দিনে ফর্ম সংগ্রহ করেছেন 4 জন প্রার্থী। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5 লাখ জনগোষ্ঠীর ওপর ভর করেছে 13 লাখ রোহিঙ্গার চাপ।
এতে ৮ বছর ধরে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি বেড়েছে অপরাধ, পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন। এতে ৪০টি দেশের প্রতিনিধি, কূটনীতিক ও জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় দিন কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজার থেকে মজিম হোসাইন শাকিলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বর্তমানে উখিয়া উপজেলার আলোচিত গ্রাম কুতুপালং। যতদূর দৃষ্টি যায় রোহিঙ্গা ক্যাম্প ছাড়া আর কিছুই চোখে পড়ে না। উখিয়া ও টেকনাফের এই রোহিঙ্গা ক্যাম্প এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত। কক্সবাজারের এই ২ উপজেলার ৫.৫ লাখ জনগোষ্ঠীর মাথার উপর বোঝা হয়ে আছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। ধারণ ক্ষমতার অতিরিক্ত জনচাপ ও ক্যাম্পের ভেতরে বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এই রোহিঙ্গারা। রোহিঙ্গা আসার পর থেকে আমাদের উখিয়া টেকনাফের যে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, ১ নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সেই চাকরির পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। রোহিঙ্গারা গুম, খুন, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপদে বসবাস কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা। আমাদের বনভূমি নষ্ট হয়েছে, আমাদের শিক্ষা খাতে ব্যাঘাত ঘটেছে এবং একই সাথে এই রোহিঙ্গা যদি আমাদের দ্রুত প্রত্যাবাসন না হয়, এই যে আমাদের উখিয়া টেকনাফের ভবিষ্যৎ প্রজন্ম, আজকের শিশু, তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। চাষের জমি নষ্ট ও পাহাড় বন কেটে সাবার করছে রোহিঙ্গারা। এতে ধ্বংস হচ্ছে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ। তাই অতি দ্রুত সংকট নিরসন সহ আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট সমাধানের স্থায়ী পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে অংশীদারদের নিয়ে ৩ দিনের এই সম্মেলনে সোমবার যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের আগামী রোজার আগেই নিজ দেশে ফেরত পাঠানোর জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতির বাস্তবায়নের কর্মপরিকল্পনাও তুলে ধরা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে অনেকটা পিছিয়ে আছে সরকার। এমন বাস্তবতায় বিনিয়োগ জটিলতা কমানো ও সহজ নীতি কাঠামোর তাগিদ ব্যবসায়ীদের। এলডিসি থেকে উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির সংকট ও সম্ভাবনা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনা সভায় কথা বলেন বক্তারা। দেশে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও বেসরকারি খাতে আস্থা ফেরাতে আইনি বাধ্যবাধকতা, বৈদেশিক অর্থায়ন ও আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম। রিনিউয়েবল এনার্জি পলিসি যেটা হয়েছে সেটার যেহেতু একটি টার্গেট সেট হয়েছে, এটিকে বেঞ্চমার্ক ধরে অন্য পলিসিগুলোর টার্গেটগুলোকে রিসেট করা যায় কিনা সেটি আমার মনে হয় যে তারা বিবেচনায় নেবেন, সেটি আমরা আশা করি। এবং যেটা আশা করব যে টেন্ডার প্রসেসটি যাতে দ্রুত শেষ হয় এবং অনেক উদ্যোগ আমরা শুনছি সরকার এটা করছেন, ওটা অনেক উদ্যোগ শুরু করছেন প্রাথমিক পর্যায়ে। আমরা আসলে এই মুহূর্তে আসলে রেজাল্ট দেখতে চাচ্ছি, অন্তত অন্তর্বর্তী সরকারের সময় কিছু রেজাল্ট আমরা দেখে যেতে চাই, যে অন্তত নির্বাচনের আগে এই সরকারের হাত দিয়ে রিনিউয়েবল এনার্জির কিছু ভিজিবল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে চাই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তরণ হলে দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে ডিসিসিআই সভাপতি অভিযোগ করেন এনবিআর এখন অর্থনীতির ক্যান্সার। রিপোর্ট শরফুল আলমের। করোনা পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতির সাথে বর্তমানে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।
যা 2026 সালে এলডিসি উত্তরণে আরও সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে উদ্যোক্তারা বলেন, টেকসই অর্থনীতির জন্য এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া প্রয়োজন। আমরা কতদিন আর ভিখারি থাকবো? আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের নিজেদের দেশটা পুরো তো একেবারে পুরো ভিত্তিটাকে ভেঙেছিল অগস্ট 2024-এ। আর এখন কারেন্ট আমাদের ট্রাম্প প্রশাসনের যে গ্লোবাল আনসার্টেন ট্রেড ওয়ার চলছে, এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা কিন্তু জানি না। সো উই নিড টু স্টেপ ব্যাক। আর 3টা বছর বাদেকে ডেফারেল করলে আমাদেরকে আরো প্রিপেয়ার করতে হবে। স্টেবিলিটি চাই, আমরা করাপশন মুক্ত একটা সমাজ চাই। দেশটাকে বাড়িয়ে নিতে চাইলে ট্যাক্স রেশিওর উপরে দিয়ে না, নাম্বার বাড়ান। আমাদের এনবিআর-কে যদি ঠিক না করা যায়, আমরা তো মনে করি আমাদের ইকোনমির সবচেয়ে বড় ক্যান্সার এখনো কিন্তু এনবিআর দাঁড়িয়ে আছে। কোনো চেঞ্জ এনবিআর-এ হয়নি, মূলত আরো বেশি বেড়ে গেছে এই সরকারের আমলে। ঋণ নির্ভর এডিবি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন গবেষকরা। সেমিনারে তারা বলছেন, অর্থ পাচারই অর্থনীতির ধীরগতির অন্যতম মূল কারণ। তাই দেশ বাঁচাতে, দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ ও সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তারা। ডেফারমেন্টের এই ডিসকোর্সটা যাতে আমাদের প্রস্তুতিটাকে যাতে আমাদেরকে দৃষ্টিটা সরিয়ে না দেয়। 2026-এ না হলে 3 বছর হলে 2029-এ হবে, কিন্তু একটা দিন তো এটা হবে যখন আমার বাজার সুবিধা থাকবে না। এমন একটা যাতে অবস্থা না হয় যে প্রস্তুতিও নিলাম না, 2026 সালে 24 নভেম্বর আবার আমাদের গ্রাজুয়েশনও করতে হলো। এই রোগটা হবে হলো খুবই আত্মঘাতী। সরকারের সিদ্ধান্ত হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন আমরা করব এই মুহূর্তে, এবং সেই জন্য অনেকগুলো কমিটিও কাজ করছে। আমরা যে ধরনের কাজগুলো করা দরকার এলডিসি গ্রাজুয়েশনকে ফ্যাসিলিটেট করার জন্য, সেগুলো আমরা করে যাব, এবং সেই লক্ষ্যে অনেকগুলো কাজও হচ্ছে। সিঙ্গেল উইন্ডো বোধহয় কাস্টমসের অনেকটাই এগিয়ে গেছে। সিলেটে সাদা পাথর লুটে 10,000 কোটি টাকা লেনদেনে পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে বলে জানান গবেষকরা। বিআইডিএস এর মহাপরিচালক জানান, দেশে কালো টাকার অর্থনীতি অনেক বড়। গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন এই সময়। এবং শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিকেলে এই প্রতিযোগিতা শুরু হয়। শহরের কিস্তাকাঠি খেয়াঘাট থেকে শুরু হয়ে পৌর মিনি পার্কে শেষ হয় নৌকা বাইচ। এ সময় সুগন্ধা নদীর 2 তীরে কয়েক হাজার মানুষ উপভোগ করেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন। ঢাকঢোলের তালে গান আর বৈঠার ছন্দ উৎসবের আমেজ সৃষ্টি করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কলাবাগান এলাকার সোভান হাওলাদার ও তার দল। একই এলাকার মাহবুব শিকদার ও তার দল দ্বিতীয় এবং দেউরি এলাকার মোহাম্মদ হাফিজুল ইসলাম ও তার দল তৃতীয় স্থান লাভ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এবার খেলার খবর। শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে 276 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ প্রথম 2 ওয়ানডে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। কুইন্সল্যান্ডের হ্যারি পার্কে টস জিতে ব্যাটিং করে ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে 2 উইকেটে 431 রানের বিশাল স্কোর গড়ে অজিরা। ম্যাচ সেরা ট্রাভিস হেড 142 রানে সাজঘরে ফিরলেও 118 রানে অপরাজিত থাকেন গ্রিন। অধিনায়ক মিচেল মার্শ করেন 100 রান। জবাবে 432 রানের টার্গেটে নেমে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। একের পর এক উইকেট হারিয়ে লড়াই করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার কুপার কনলি 22 রানে 5 উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামান। তাতে মাত্র 155 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি20 এবং ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি প্রকাশ করা হয়েছিল আগে, এবার ভেন্যুর নাম প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ABC। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর আরব আমিরাতে হবে টি20 ফরম্যাটের এশিয়া কাপ। 2 থেকে 5 অক্টোবর পর্যন্ত 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। সবগুলো ম্যাচ হবে শারজায়। এরপর 8 থেকে 14 অক্টোবর পর্যন্ত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে
200 মিটার দৌড়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান। তিনি 21.90 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। দ্বিতীয় হয়েছেন আব্দুল মোতালেব এবং তৃতীয় বিমান বাহিনীর নাইম ইসলাম। আর যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর দৌড় শুরু করলেও মাসল পুলের কারণে শেষ করতে পারেননি। নারী বিভাগে 25 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয়ী হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। রৌপ্য পদক জয় করেন শিরিন আক্তার। আর মাঠেই নামেননি দ্রুততম মানবী হওয়া নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তৃতীয় হন বিকেএসপির মিম আক্তার। প্রতিযোগিতায় 26টি স্বর্ণ, 21টি রৌপ্য ও 15টি ব্রোঞ্জ সহ 62টি পদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। 3 দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর দুবার সমাধান হয়েছে, দাবি পাক উপপ্রধানমন্ত্রীর। কোরআন সুন্নাহর আলোকে একসাথে পথ চলার তাগিদ। স্বাভাবিক সম্পর্ক চায় ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামাতের আমির শফিকুর রহমানের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে হট্টগোল, হাতাহাতি। ভোট দখলের টেস্ট ম্যাচ, মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনে হুমকি দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে জবানবন্দিতে ডাক্তার রাজিবুল ইসলাম। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচন, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।